প্রথমেই কথা বলতে চাই এবং বিস্তারিত আলোচনা করতে চাই শ্রীলঙ্কার হামলার পরে আজকে যা চলছে শ্রীলঙ্কায়, যেটি নিয়ে আমি আসলে প্রথম প্রশ্নটি যেটি করতে চাই। আজকে যেটি আমরা জানছি, গতকালও জেনেছিলাম যে পুলিশ প্রধান 10 দিন আগেই জানিয়েছিলেন, 11ই এপ্রিল জানিয়েছিলেন যে শ্রীলঙ্কার প্রধান চার্চে হামলা হতে পারে। এমনকি তিনি ন্যাশনাল তৌহিদ জামাত, যার কথা আজকে বলা হচ্ছে, এই সংগঠনটি হামলা করতে পারে, এটিরও একটি সতর্কীকরণ বার্তা দিয়েছিলেন শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে। গোয়েন্দা সংস্থার প্রধান তিনি 9 এপ্রিল চিঠি দিয়েছিলেন, মানে 14 দিন আগে থেকে, 2 সপ্তাহ আগে থেকেই জানা ছিল শ্রীলঙ্কান কর্তৃপক্ষের, এমনটি দাবি করছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মুখপাত্র। মানে সবই তো জানা ছিল, একদম সুনির্দিষ্টভাবেই মোটামুটি জানা ছিল। কেন এটি প্রতিরোধ করা গেল না? এত ব্যর্থতা একটা সরকারের থাকতে পারে? অজয় দাস, প্রথমত আমি যারা নিহত হয়েছেন তাদের পরিবার সদস্য, তাদের প্রতি সমবেদনা, শোক। এবং দেখেন, বাংলাদেশ কিন্তু আক্রান্ত হয়ে গেছে। শুধু বাংলাদেশ না, 39 জন মারা গেছেন বিদেশি, নানা দেশের আর কি। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে ঘটলো, আমাদের বাংলাদেশিরা তার শিকার হলো। অর্থাৎ বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তার কোথাও এই ধরনের সন্ত্রাস, নৃশংসতা আমরা কিন্তু তার, অর্থাৎ আমাদের দেশেই এখন ব্যাপারটা তা কিন্তু আর নেই। আর একটা যেটা বহুদিন ধরেই আলোচনা হয় আন্তর্জাতিক বিশ্লেষকদের, যে স্টেটলেস অ্যাক্টর, অর্থাৎ রাষ্ট্রবিহীন অ্যাক্টর যারা, এখন খোঁজা হচ্ছে কিন্তু এই সংগঠনের পেছনে আন্তর্জাতিক আছে কিনা। বাংলাদেশেও কিন্তু এরকমই, যে এত বড় ঘটনা দেখেন, আপনার যে তুলনাটা বললেন, যে ঘটনাটা, যে তারা কিন্তু জানতো বা বলা হচ্ছে আর কি। এবং কোন দেশটা দেখেন, শ্রীলঙ্কা কিন্তু দশকের পর দশক এলটিটিটি, এই যে জনগণের উপরে নিরীহ মানুষ, যার সঙ্গে হয়তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেরকম প্রকাশ্য জনসমাবেশস্থলে ভয়ঙ্কর ধরনের হামলা, এটা কিন্তু শ্রীলঙ্কায় বহু বছর ধরে ঘটছে আর কি। প্রেমাদাসা রাষ্ট্রপতি ছিলেন, তাকে কিন্তু মেরে ফেলেছে আর কি। এবং একবার অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলতে গেছে, যে হোটেলে ছিল, হোটেলে হামলা হয়নি, কিন্তু সামনে একবার এই বাস পাবলিক প্লেসে হামলা হয়েছে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ভয়ে না খেলে চলে গেছে। শ্রীলঙ্কা কিন্তু তামিল এলটিটি জঙ্গি তাদেরকে মোকাবেলা করেছে আর কি। অর্থাৎ আপনি যে বললেন যে কেন উপেক্ষা করলো, এই উপেক্ষাটা কারা করেছে? যারা এলটিটিকে মোকাবেলা করেছে। এবং এলটিটি কিন্তু তীব্র দমন নীতির মধ্য দিয়ে এলটিটিকে, প্রভাকরণকে হত্যা থেকে শুরু করে এলটিটির যে হার্ডকোর সবটা ভেঙে দেওয়ার সক্ষমতা কিন্তু তারা দেখিয়েছে। সেই এই সক্ষমতা দেখিয়ে এইভাবে গণহত্যার ধরনের প্রায় এলটিটির সমর্থকদের, তামিলদের, সেটা সঠিক কি ভুল সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই মিলিটারি এক্সপার্টাইজ তো তার আছে। সেই কারণে কিন্তু বিষয়টা আরও যে কেন উপেক্ষা করলো আর কি, সেটার কি এইটা কারণ যে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একজনে পথে চলে তো আর একজন ভিন্ন পথে চলে, যার প্রভাব তার এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, গোয়েন্দা দপ্তরে পড়েছে। একদম এরকমই একটি বিষয় কিন্তু আছে। আমি আসতে চাই রাজনৈতিক প্রভাব কতটুকু, সেটাতে আমি অবশ্যই আসতে চাই, কিন্তু ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনার কাছ থেকেও এই বিষয়টিতে আসলে আপনার কি মনে হয়, এত ব্যর্থতা কি করে? যেমন নিউজিল্যান্ডে যখন ঘটনাটা ঘটলো, নিউজিল্যান্ডে মসজিদে হামলা, তখন আমরা বলেছি, বিশ্ব বলেছে যে নিউজিল্যান্ড এত শান্তিপ্রিয় দেশ, তারা ধারণাই করতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু যেটি অজয় দাশগুপ্ত আসলেই বলছিলেন, আসলেই তো তেমনই। শ্রীলঙ্কায় তো হরহামেশাই ঘটছে। গত 1 বছরে 86 বার হামলা হয়েছে খ্রিস্টানদের উপরে, মসজিদে হামলা হয়েছে, হচ্ছেই তো। কেন তারা ধারণা করার পরেও কিছু করলো? যেখানে পুলিশ প্রধান এবং গোয়েন্দা প্রধান আগে থেকে সতর্ক করেছিলেন, সেখানে কিন্তু সত্যি সত্যি এটা এক্সপেক্টেড ছিল যে বড় গ্যাদারিং এর স্থানগুলো এবং যেসব জায়গায় প্রধানত হামলাগুলো হয়, মসজিদ, খ্রিস্টানদের চার্চ, এগুলোতেই প্রধানত হামলা হয়। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই হামলার জন্য দায়ী থাকে সিংহলি বৌদ্ধরা। তো বর্তমান ক্ষেত্রে হয়তো সেটা হয়নি যে, কিন্তু গতকাল যে মসজিদে হামলা হয়েছে সেটা কিন্তু আবার সিংহলি বৌদ্ধরা করেছে এবং প্রকাশ্যেই করেছে। তো এই কেমিস্ট্রি এখানে কিন্তু সবসময় আছে। এবং যেটা অজয়দা বললেন যে এরা অনেক সফলভাবে তাদের দৃষ্টিতে এলটিটির যে আন্দোলন ছিল
সেটাকে স্বাধীনতার আন্দোলন অ্যাকচুয়ালি তামিল অঞ্চলকে স্বাধীন করেছেন, সেটাকেও তারা কঠোরভাবে দমন করতে সক্ষম হয়েছিলেন। সেদিক থেকে দেখতে গেলে, এবং একটা যে হোটেলে আক্রমণ হয়েছে তার এই পাশে আমেরিকান এমবেসি, ও পাশে ভারতীয় এমবেসি, মানে দুপাশে দুটো রাষ্ট্র ভবন, দূতাবাস ভবন, তার মাঝখানে হোটেলটি, সেখানে আক্রমণ হয়েছে। এমনও তো হতে পারতো যে আমেরিকান দূতাবাস এবং ভারতীয় দূতাবাস একযোগে হামলা চালানো সম্ভব। যদি এর মাঝামাঝি জায়গায় হামলা চালানো সম্ভব হয়ে থাকে তাহলে এটাও সম্ভব হতো, প্রেসিডেন্টের ভবনের পাশে। হ্যাঁ, তো এটা ভাববার বিষয়। এটা যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বন্দ্ব শুধু তাই নয়, আসলে কি এটা হলো ক্যালাসনেস, আপনি যেটা বলছেন যে এত বড় ব্যর্থতা, যে এটা হলো তাহলে কিছু সময়ের জন্য হলেও, ধরেন 15 দিন 20 দিন, কিছু সময়ের জন্য হলো এই জায়গাগুলোর উপর তীক্ষ্ণ নজরদারিতে দরকার ছিল। যেমন ধরেন শাংরিলার মতো হোটেলে, এরকম অভিজাত হোটেলে এখানে বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢোকা এবং সেটা কোনো সিস্টেমে ধরা পড়েনি। তার মানে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাটুকু, নিরাপত্তা ব্যবস্থা মানে এখানে যেটি সাধারণভাবেই থাকার কথা, এরকম মানে ভালো ওই হোটেলে। হোটেলের ম্যানেজার বা এই পর্যায়ের উচ্চপদস্থ একজন বলেছে যে একটা ভিডিও দেখিয়েছে আর কি, যে যাকে তারা সন্দেহ করছে যে এক তরুণ, তার পিঠে কিন্তু ব্যাগ আছে, সে খাবারের ওই ব্রেকফাস্টের জন্য মানে লাইনে দাঁড়িয়েছে এবং পুরাটা কিন্তু তাকে পেছন থেকে হাঁটতে হাঁটতে সে সামনে গেছে এবং সে বিস্ফোরণ ঘটিয়েছে, এটা তারা নিশ্চিত। অর্থাৎ তার পিঠে কিন্তু এই পুরা সময়টাও ওই বিস্ফোরক ভর্তি ব্যাগটা যখন সে ঢুকেছে তখন তো কিন্তু তাকে, এবং সে হোটেলে কিন্তু বোর্ডার হোটেলে থেকেছে, নামে একটা নাম হিসাবে, মানে মুসলিম হিসাবে একটা মুসলিম নাম ধরে অ্যারাবিক নাম তারা বলেছে। এখন তারা সন্দেহ করে যে সে কি ছদ্মনাম কিনা, মানে ভুয়া নাম দিয়েছে কিনা, সেটা নিয়ে সন্দেহ। কিন্তু এ আইডেন্টিফাইড আর কি, যে তার কাছে কিন্তু ব্যাগ ছিল, এই ব্যাগ নিয়েই তো সে হোটেলে গেছে। ব্যাগের কোনো তল্লাশি হয়নি, মানে হ্যাঁ, চেকিং যত রকমের হয় আজকালকার। শুধু আমরা তো যে কোনো জায়গায় গিয়ে দেখি, যে কোনো একটি ভালো এরকম মানে আন্তর্জাতিক শপিং মলেও তো আছে, হ্যাঁ সবখানে তো তল্লাশি হয়, ব্যাগ তল্লাশি হয়। মানে এখানে যখন সাধারণভাবেই হয়, আর এরকম একটি জায়গা শ্রীলঙ্কা, যেখানে এরকম একটি সবসময় শ্রীলঙ্কা, এবং এটা কোনো রাস্তাঘাটের বাতের হোটেল না, একদম শ্রীলঙ্কার শাংরিলা 1 নম্বর হোটেল, 1 নম্বর হোটেল সারা দুনিয়ায়। এখন সেই হোটেলে গিয়ে আপনার এই ছেলেটা বিস্ফোরক বহন করলো এবং কোনো পর্যায়ে আর্চে কোনো জায়গায় গেটে কেউ ধরা পড়লো না, এবং আগে থেকেই গোয়েন্দা প্রধান বা পুলিশ প্রধান এরা জানালেও তারপরেও এটার ভিতরে বিশেষ নজর কেন রাখা হলো না? সত্যিই তো এটা এক ধরনের, তাহলে কি আসলে এই রাজনৈতিক কারণের, যেটি আপনি বলছিলেন অজয় দাশগুপ্ত, সেরকম একটি বিষয় কিন্তু দেখা যাচ্ছে। ক্যাবিনেট মুখপাত্র তিনি আজকে কিন্তু বলছেন, একজনের নির্দেশ আরেকজনের উপেক্ষা করেছে যে ওই পক্ষের মেবি, এবং তিনি বলছেন যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন না, সেখানে প্রেসিডেন্ট আমন্ত্রিত ছিলেন। তারা অবাক হচ্ছেন যে এরকম একটি রিপোর্ট এসেছে কিন্তু তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। এখন তারাও প্রশ্ন তুলছেন, মানে এই দ্বন্দ্ব থেকেই কি উপেক্ষা করা? তো খুব মানে শ্রীলঙ্কা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনীতিতে আছেন, দেশ পরিচালনা করছেন, জাতীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, এক্সটার্নাল কোনো ঘটনা থেকে হামলা বা ইত্যাদি থেকে দেশকে রক্ষা করা, এই প্রশ্নে তো কোনো দেশের নেতৃত্বের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, প্রশাসনের মধ্যে যত রকমের মানে সংঘাত, বৈরিতা, হানাহানি, বিবাদ বিসম্বাদ যাই থাকুক, এটাকে তো সর্বোচ্চ স্থান দিতে হবে আপনাকে। মানে এটা দিয়েছে কি দেয়নি, এটা এখন শ্রীলঙ্কার যে নেতৃত্ব আছে তাদেরকে ভাবতে হবে। না হলে কিন্তু যদি এই ধারাটাই চলতে থাকে তাহলে বুঝতে হবে যে তাদের জন্য আরো বিপদ নেমে আসতে পারে। মানে খুব প্রত্যক্ষ একেবারে মানে কাদা ছোড়াছুড়ি না হলেও একটা পরোক্ষ ভাব কিন্তু আছেই, মনে করেন কিনা ডক্টর রেজওয়ান সিদ্দিকী? মানে যেভাবে করে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের, সেটা প্রমাণিতই হয়ে গেছে যে আসলে প্রত্যক্ষ পরোক্ষ যাই বলেন, আসলে তাদের মধ্যকার এই দ্বন্দ্বটা অত্যন্ত প্রকট। যদি এইভাবে কেউ ভেবে থাকে যে ঠিক আছে, যদি এখানে এই ঘটনাটা ঘটুক, ও অমুকে ফিনিশ হয়ে যাক, তো এই ধরনের ফিনিশ হয়নি, এই ধরনের একটা ধর্মীয় প্রতিষ্ঠান না, সেটা ইস্টার সানডের অনুষ্ঠানে উপস্থিত পুরো শ্রীলঙ্কা। আপনি যে আরেকজনকে রাজনৈতিক প্রতিপক্ষ যদি দমন হতো, দেখা গেল যে ওই প্রতিপক্ষের অফিসে হামলা হয়েছে, বাংলাদেশে যেমন হয়েছে,
2001 সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে হামলা হয়েছে, বা শেখ কিন্তু হাসিনার আমাদের দেশেও জনসভায় তো- হামলা হয়েছে, কিন্তু সেটা তো রাজনৈতিক প্রতিপক্ষের অফিসে। না, কিন্তু আমাদের দেশেও তো এমন হয়, একটা হামলা হলে এর পেছনে আবার দুই রাজনৈতিক দল, এক খোঁজা দল আরেক হয়, দলের জড়িততা হ্যাঁ, blame game সম্পৃক্ততা চলে থাকে। ওখানে। শ্রীলঙ্কায় কিন্তু একটা ইন্টারেস্টিং খুঁজতে জিনিস থাকে। আছে যে এই হামলার পর কেউ চট করেই বলে ফেলেনি যে অমুকে এই হামলাটি করেছে, বা বিরোধী দলের দিকে কেউ আঙুল তুলেনি না। যে এদের মদতে হ্যাঁ, এই বা বিরোধী হামলাটি। দল ও সরকারের দিকে- সরকারের এটার জন্য দোষারোপ করেনি। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাচুরিটির একটা লক্ষণ, যে তারা চট করে আঙুল তোলেনি, মানে অপেক্ষা। কোন ম্যাচুরিটির কথা? না না, ওই হামলাটা ঠিক আছে, হামলা পর্যন্ত তো আমরা বলছি যে কেয়ারলেসনেস, এটা চরম দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়েছে। এবং সেটার জন্য আমরা যদি চট করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দায়ী করি, তাও বোধহয় ঠিক হবে না, কারণ অত নিচে তারা খেয়াল করেন কিনা। পুলিশ প্রধান যদি বলে থাকেন, তাহলে পুলিশ প্রধান কেন? কিন্তু প্রধানমন্ত্রী আজকে যে প্রশ্নটি তুলছেন সেটি যদি লক্ষ্য যে করেন আমাকে ডাকা হয়নি। তিনি বলছেন আমাকে জানানো হলো না, মানে তিনি জানেন না বিষয়টি, প্রেসিডেন্ট জানলেন কিন্তু তবুও কেন ব্যবস্থা নেওয়া হলো না। মানে তাহলে তো আসলে এমন না যে তিনি জানতেন, অনেক আগে থেকে জানতেন, 14 দিন আগে থেকে বিষয়টি জানা, কিন্তু ব্যবস্থা নিলেন না, তার মানে তার উপরে একটি দোষারোপ করা যে কেন জানানো হলো না, এটি সেটা কেন সেটা ব্যবস্থা নেওয়া সেটা একটা অভ্যন্তরীণ এক ধরনের কাদা ছোড়াছুরি। এটা এটা যেটা তাও তো বললেন আছেই। যে পারস্পরিক Maturity দোষারোপ কোথায়? নয়, হ্যাঁ। এখন তো পারস্পরিক দোষারোপের চেয়েও বেশি। যে এখন একটা দেশের নিরাপত্তা, তাহলে কোন জায়গাটায় হামলা হতে পারে গির্জাগুলোতে, তাইলে কি এরকম ধরবো যে আচ্ছা গির্জার উপর দিয়ে যাচ্ছে, আমাদের কিছু করার নাই? না, করার নেই। যদি- বাংলাদেশে আমার 1990 এবং 1992 সালে আমরা দেখেছি বাবরি মসজিদ ভারতে একটা ধর্মান্ধ একটা হিন্দু গোষ্ঠী তারা ভেঙেছে, তার প্রতিক্রিয়া বাংলাদেশের সংখ্যালঘুরা তো কোনো দোষ করে না। কিন্তু শত শত হিন্দু মন্দির বাড়িঘর ধ্বংস করেছে, জ্বালিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী উপেক্ষা করেছে, তাকে দেখলেও না দেখলাম। শ্রীলঙ্কায় কি এরকম হয়েছে যে আচ্ছা খ্রিস্টান প্রতিষ্ঠানগুলো বা এই যে হোটেল যেগুলো আছে এগুলোয় বাইরের লোকেরা থাকে, এখানে শ্রীলঙ্কার লোকজন খুব নাই, কাজে এটার উপর দিয়ে হইলে আমি উপেক্ষা করলাম, ব্যাপারটা কি এরকম? এটা হলে তো এটা কি আরো হতে দুর্ভাগ্য। পারে? এরকম এটা হতে কি পারে না। তাই না? বাস্তব না, আমি বলছি সম্মত? যে আমি সেটাই বললাম যে রাজনৈতিক কাদা ছোড়াছড়িটার কারণে যদি হয়ে থাকে, তাইলে এই দেশের নেতৃত্বের তো বা এই দেশের জনগণের তো বলবো চরম দুর্ভাগ্য যে পাবলিক প্লেসে হামলা হতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হতে পারে, সেরকম ইনফরমেশন থাকা সত্ত্বেও ব্যাপারটা মানে উপেক্ষা করা হয়েছে। আর এটিও একটি বিষয় যে যেই সংগঠন, উগ্রপন্থী সংগঠন, সন্ত্রাসী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে দায়ী করা হচ্ছে, তাদের উৎপত্তি বা আবির্ভাব গত বছরেই, এবং গত বছরেই তারা বৌদ্ধ প্রতিমার উপর হামলা করেছে। এছাড়া তাদের আর খুব কোনো Activities নাই। অ্যাক্টিভিটিসও নাই। কিন্তু এবং দেখেন ওখানে যদি আমরা ধরেও নিই, শ্রীলঙ্কায় 2 কোটি একটু কিছু বেশি লোক, এই আপনার মুসলিম হচ্ছে 7% মতো, তার মানে কি 14-15 লাখ, এবং তারা খ্রিস্টানও তাই, এরকম 6%। মানে তারা রাজনৈতিকভাবে একটা মানে জঙ্গি অবস্থান নিবে, দেশের ক্ষমতায় যারা আছে সিংহলিস বা তার মধ্যে বেশিরভাগই বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, বুদ্ধ দেবের অনুসারী, তাদেরকে চ্যালেঞ্জ করবে মুসলিমরা, কিন্তু সেই অবস্থানে আমরা কখনোই দেখি নাই। আর ন্যাশনাল তৌহিদ তাই না? জামাতের যে হিস্ট্রি, যা রেকর্ড, তাতে বলে যে তারা বৌদ্ধদের প্রতি তাদের ক্ষোভ, খুব হ্যাঁ, কিন্তু খ্রিস্টানদের প্রতি তাদের খ্রিস্টানদের তো ক্ষোভ, তাদের এটি ওরাও এর আগে ওই দেখা যায়। ওইরকমই 7-8%, 6% খ্রিস্টান। কাজে ওদের প্রতি ওদের জায়গাটায় কেন আক্রমণ করবে? এই জন্য কেউ কেউ কিন্তু সন্দেহ করেন যে এই যে বাইরের সহযোগিতা বলে, ইভেন এটাও কিন্তু হতে পারে যে এই যে এলটিটি যাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, তাদের মধ্যে প্রতিহিংসার একটা আগুন জ্বলতেই থাকতেই পারে, পারে। এবং তাদের সহযোগিতা পেয়েছে কিনা কোনো গোষ্ঠী, সেটাও একটা মানে অপশন। দেশীয় আন্তর্জাতিক নানা রকম সংশ্লিষ্টতা এর মধ্যে থাকতে পারে। থাকতেই পারে। থাকতে থাকতেই কিন্তু পারে, আমাদের জন্য বিপদের দিক, বাংলাদেশের জন্য যদি ধরেন যে বাংলাদেশ তো পাবলিক প্লেস, আপনি যদি গুলিস্তান ধরেন, আপনি যদি মহাখালী ধরেন, আপনি যদি মানে এরকম জায়গা, কমলাপুর রেলওয়ে স্টেশন বলেন, ফার্ম গেট বলেন, সদরঘাট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনবহুল বলেন, প্রচুর। হাজারো জায়গা, তো ঢাকা শহরে প্রায় 2 কোটি লোক। পুরো কাজেই শ্রীলঙ্কায় যা মানুষ এই ঢাকা শহরে ধরনের থাকে। এইটাই যে স্টেটলেস অ্যাক্টর যারা, তা শুধু না তো, যেমন একটা সময় বলা হতো যে বিগ বস ইজ ওয়াচিং ইউ,
বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, তুমি কি করছো না করছো বিগ ব্রাদার দেখছি। সবসময় খেয়াল করছে। এখন কিন্তু স্মল পিপলরাও, লিটল ম্যানরাও কিন্তু ওয়াচিং, অর্থাৎ একজন লোক 5 জন লোক কিন্তু একটা হ্যাবক লাগিয়ে দিতে পারে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ক্রেডিট যে তারা অনেকগুলো এই ধরনের মানে আগাম সতর্কবার্তা ইত্যাদি পেয়ে তারা কিন্তু মানে রুখে দিতে ব্যবস্থা পেরেছে। নিয়েছে। আগের অনেকগুলো ঘটনা কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে যে এটা সাজানো ইত্যাদি, কিন্তু বাস্তবে তো আমাদের এখানে এই যে 21শে আগস্টের বঙ্গবন্ধু এভিনিউ বলেন বা এই 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা বলেন বা পরবর্তীকালে এই যে এই বিচারকদের মেলে ফেলা, জেএমবির উত্থান, সেগুলো তো বা এই যে আমাদের এই গুলশানের হলি আর্টিজানের ঘটনা, এগুলো তো কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে অনেকটা মানে নিবৃত্ত রাখা গেছে বা প্রচেষ্টা অপচেষ্টা নস্যাৎ করা গেছে। কিন্তু এই ঘটনা দিয়ে তো আবার প্রমাণ হয় যে ইভেন এ সিঙ্গেল ম্যান, সেও কিন্তু একটা পাবলিক প্লেসে লোন উলফ যে কনসেপ্টটা সারা দুনিয়ায় চলছে। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমি এই বিষয়টি নিয়ে একটু নিশ্চয়ই কথা বলতে চাইবো, যে যেটি বলছিলেন আপনারা যে ডক্টর রেজওয়ান সিদ্দিকী বলছিলেন যে পরের দিনই বুদ্ধিস্টরা আবার হামলা করলো মসজিদে, মানে এটিও তো একটা চেইন একটা রিয়াকশন থাকে, পাল্টা রিয়াকশন। হ্যাঁ, যেমন নিউজিল্যান্ডে যে হামলাটি হলো, তারা সেই ব্যক্তি বলছে, হামলাকারী বলছে সে মুসলমানদের ঘৃণা করে। মানে এ ধরনের কাজের কারণে মুসলমানদের প্রতি ঘৃণা, মুসলমানদের মানে জাতিগত ঘৃণা বা সাম্প্রদায়িক ঘৃণা, সেটি তো আরো বাড়বে। এর কারণে মুসলমানরা আবার আক্রমণের শিকার বা আন্তর্জাতিকভাবে মুসলমানদের উপর কোনো চাপ আসতে পারে কিনা, এই বিষয়ে একটু কথা বলতে চাই, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই। তবে একটা বিরতির পরে দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে প্রসঙ্গটিতে ছিলাম, ফিরতে চাই সেটিতে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আমি যে প্রশ্নটি বিরতির আগে করছিলাম যে মুসলমানদের উপরে কি, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে কি কোনো চাপ, কোনো মানে পাল্টা হামলার আশঙ্কা আপনি করেন কিনা? যেহেতু ইসলামিক টেরোরিস্টরা এটার পেছনে দায়ী বলে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলছে, আরেকটি ইসলামিক টেরোরিস্ট গ্রুপ দায় স্বীকার করছে। না, হতে পারে, এটা হওয়া খুব বিচিত্র কিছু নয়। যে যেমন ধরেন এটার দায় যখন দেয়া হচ্ছে এবং একজনে স্বীকার করেছে, যারা স্বীকার করেছে তাদের হিস্ট্রি কিন্তু খুব লম্বা কিছু নয়, বা তারা এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে এমন কিছু মারাত্মক কিছু তারা ঘটে। আসলে একটু আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, স্বীকার করেছে বলবেন, ওরা তো আসলে ক্রেডিট ক্লেম করে, তারা তো এটাকে খুব মানে কি বলবো মাহাত্ম্যপূর্ণ কিছু একটা বড় কিছু করেছে, হ্যাঁ, সেটি তারা দাবি করে যে তারা খুব বড় কিছু করেছে। সেটা অনেক সময় কিন্তু এমন হয় যে অনেকে দাবি করে প্রকৃতপক্ষে তারা কাজটি করেনি, মানে অন্য কেউ করেছে। সুতরাং আমি দাবি করে আমি ক্রেডিট নিলাম যে আমি এত বড় একটা সাংঘাতিক সন্ত্রাসী কাজ করেছি। তো কিন্তু এই ধরনের দায় চাপানো, যেমন ধরেন কিছু না, ধরেন মুসলমানরা কিছু করেইনি, সেই অর্থে সংঘবদ্ধভাবে কোনো দল কিছু করেইনি, আবার কেউ দায় স্বীকার করেছে সেটাও ঠিক আছে, করেনি। কিন্তু এখন যদি মুসলমানদের উপর সেভাবে আক্রমণ শুরু হয়, তাহলে অবভিয়াসলি সংখ্যালঘিষ্ঠ যারা থাকে তারা কিন্তু পাল্টা আক্রমণটা অত্যন্ত তীব্রভাবে করার চেষ্টা করে। এবং যখন আপনি এই ধরনের দায় চাপানোর চেষ্টা করবেন, সেটা তার পরিণতি ভালো হবে না। শুধু মুসলমান বলে কথা কেন, আপনি খ্রিস্টান দেখেন, মুসলমানও 7%-এর মতো, খ্রিস্টানও 6% শ্রীলঙ্কায়। আপনি খ্রিস্টানদের উপর এত বড় হামলা করলে তাদের তরফ থেকে অত্যন্ত গোপনে হলেও তাদের তরফ থেকে একটা প্রতিরোধের কিন্তু চেষ্টা হতে পারে, এবং সেটা কারোর জন্য ভালো নয়। শ্রীলঙ্কার টোটাল সিকিউরিটি সিস্টেম ইজ অ্যাট স্টেক এই ঘটনার পরে। যে কোথায় সিকিউর, না কোনো প্রার্থনালয়ে সিকিউর আছে, না কোনো ইন্টারন্যাশনাল বড় হোটেলে এর কোনো সিকিউরিটি আছে। তাই যদি না হয়, তাহলে প্রেসিডেন্ট হাউসও সিকিউর না, প্রধানমন্ত্রী হাউসও সিকিউর না, এমনকি অ্যাম্বাসিগুলো সিকিউর না। আমি তো বললাম যে এই পাশে ভারতীয় দূতাবাস, এই পাশে আমেরিকান দূতাবাস, মাঝখানে যে আক্রমণ হয়েছে সিন কি জানি হোটেলটার নাম, সিন কি জানি, তো সেইখানে যে আক্রমণ হয়েছে কেমন করে সম্ভব? তা যদি হয়ে থাকে, যদি এখানে আক্রমণ করতে পারে, তো এখানে বা এখানে আক্রমণ করতে পারবে না কেন? করা সম্ভব। এখনো কি আক্রমণের আশঙ্কা পুরোপুরি যায়নি? কিন্তু না, আশঙ্কা এখনো আছে, এখনো আশঙ্কা আছে, এবং এই আশঙ্কা আরো অনেকদিন থাকবে। কারণ এত মানুষ হত্যার পরিকল্পনা যারা করেছে তারা খুব সহজ লোক নয়। তো সুতরাং এই আশঙ্কা থাকবে। শ্রীলঙ্কা সরকারের আমার দৃষ্টিতে উচিত দ্রুত এ বিষয়ে অত্যন্ত একটা চিরুনি অভিযান পরিচালনা করা। কিন্তু বিষয়টি যেহেতু এটি একটি আন্তর্জাতিক ধরনের অপরাধ, এই বিষয়টিকে শুধু শ্রীলঙ্কার মানে মানুষের জন্য হামলা, আমি যে বিষয়টি বলছিলাম যে একটা চেইন রিঅ্যাকশন যেটি থাকে না, আপনি দেখেন যে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দুইটা ধর্মীয় মুসলিমদের নামাজের
জায়গাটায় শুক্রবার। আমাদের ক্রিকেটাররা কিন্তু বলা যায় যে একেবারেই অলৌকিকভাবে বলেন, ভাগ্য কপাল গুণে বলেন, মানে মানুষের দোয়া ভালোবাসায় বলেন, তো বেঁচে গেল। 2-4 মিনিটের আগে গেলেই তো শিকার হতো। কিংবা ঢোকার সময় যদি ওই এক নারী এই যে বললো যে ওইদিক যেও না, তাই না? এই যে জায়গাটা পাকিস্তানে কিন্তু আমরা দেখছি বহু বছর ধরে পাকিস্তানে কিন্তু আপনারই হচ্ছে এই মসজিদে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। হ্যাঁ, আমরা এই শ্রীলঙ্কায়ও কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানটা মূল টার্গেট, তারপরে ইউরোপ আমেরিকা যেখানে আপনার আছে সেখানে আর কি। এই জায়গাটা কিন্তু আমাদের খুব মানে দেখতে হবে যে এখানে কারা, এখানে তো এই শয়তান বদমাশ লোকের জায়গা না যে আমি এখানে তো ক্ষতি করছে সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ মানুষ আর কি। এইটা আজকে যারা সারা দুনিয়ায় আপনি যেটা পড়লেন যে সন্ত্রাসীদের যেমন নেটওয়ার্ক আছে, আমার প্রত্যাশা থাকবে, নিশ্চয়ই আপনাদের অনেকেরই প্রত্যাশা থাকবে যে ধর্মের নামে কিন্তু এখন আবার এই চরমপন্থার একটা দেখছি আমরা। মুসলিমদের মধ্যে আছে, ভারতে হিন্দুদের মধ্যে চরমপন্থী সংগঠন আছে, খ্রিস্টিয়ানদের মধ্যে আছে, সেটা একাধিক জায়গা, নিউজিল্যান্ডে একেবারে সর্বশেষ ঘটনা, এর বাইরে আরও জায়গা আছে। কাজে আমরা এই যে বিশ্বে তো সব ধর্মেরই হয়তো যার যার দেশ, কিন্তু সব ধর্মেরই তো নিজ দেশে যেমন একটা নেতৃস্থানীয়রা থাকে, আন্তর্জাতিকভাবেও কিন্তু থাকে। তারা কেন একত্রে বসে মানব জাতির কাছে বা যার যার ধর্মের যারা অনুসারী আছে, তাই না, তারা কেন একত্রে বসে একটা আবেদন জানাবে না? বা সব ধর্মের, আমরা যেমন আন্তর্ধর্মীয় সম্প্রীতি সম্মেলন বাংলাদেশে দেখি, এখানে কিন্তু নানা ফোরামে তারা সভা করে, আলোচনা করবে ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর জন্য। এইটা কেন আন্তর্জাতিক অঙ্গনে যারা সুপরিচিত বিভিন্ন ধর্মের নেতৃত্ব দিচ্ছেন বা মানুষ মানে যাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, তাদের কথা শুনে তারা সবাই কেন একটি আন্তর্জাতিক, আমরা যেমন জাতিসংঘ ফোরামের সমাবেশ দেখি বিভিন্ন রাষ্ট্রনেতাদের, এখন তো সময় এসেছে যে বিভিন্ন ধর্মের অনুসারী যারা তাদের এই যে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে কিংবা ধর্মের নামেও হামলা হচ্ছে, এই একত্রে কেন বসবে না? এটা আমার একটা আবেদনই থাকবে যে তারাও বসে যার যার অনুসারীদের বলুক যে ধর্মের নামে কাউকে এই অশান্তি, বিশৃঙ্খলা, নৈরাজ্য, হানাহানি এটা করতে দেওয়া যাবে না। ডক্টর রেজান থেকে আপনার কি মনে হয় আসলে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প সেটি নিশ্চয়ই শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব না? সেটা সম্ভব নয়। সামাজিক যে কথাটা বললেন অজয় দাশগুপ্ত, সামাজিক যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা গড়ে তোলার সুনির্দিষ্ট সরকারি উদ্যোগের প্রয়োজন। সরকারি উদ্যোগ আমি এই জন্য বলছি যে এই শিক্ষাটা আমরা কার মাধ্যমে দেব যে সামাজিক সম্প্রীতি চাই। ধরেন এডুকেশন সিস্টেম থেকে এটা শুরু হতে পারে, যে প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন, সেটা শুরু হতে পারে। শুরু হলে তাহলে দেখা যাবে যে সেখান থেকে যে নৈতিকতা বা মূল্যবোধের বিকাশ, সেটার মাধ্যমে আপনি আপনার দেশকে সেভ করতে পারেন। তা আপনার দেশকে যদি আপনি সেভ করতে পারেন তাহলে কিন্তু অনেক জিনিস সংশোধিত অটোমেটিক হয়ে যায়। কারণ আপনি তখন আপনি আর রিয়্যাক্ট করবেন না একটা ঘটনায়, যে শ্রীলঙ্কায় মসজিদে হামলা হয়েছে, আপনি এখানে 2টা মন্দির ভেঙে দিলেন বা বৌদ্ধদের, যেমন বাবরি মসজিদে হামলার পরে আমাদের, তো আপনি সেরকম সেই জিনিসটা আপনি কিন্তু রোধ করতে পারেন। অর্থাৎ যে ইন্টারন্যাশনাল যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে আপনি ছুটিয়ে দিতে পারেন এর মাধ্যমে। সেটা আমরা যদি আমাদের দেশে করি, শ্রীলঙ্কার দেশে এটা প্র্যাকটিস করে, ভারত যদি তার দেশে প্র্যাকটিস করে, কিংবা নিউজিল্যান্ড যদি তার দেশে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু পরিস্থিতিটা এখান থেকে সহজে স্বাভাবিক হয়ে আসতে পারে। এবং আমি বলছি না তাতে বিশ্ব থেকে যে ধর্মের যে হানাহানি, ধর্মের যে একদম নির্মূল হয়ে যাবে তা হবে না। কারণ বিশ্বের ইতিহাস যতটুকু আছে তখন থেকেই কিন্তু ধর্মের এই দ্বন্দ্ব পৃথিবীর ইতিহাসে, তখন কিন্তু পৃথিবী আবার এত উন্নত সভ্য ছিল না বলে দাবি করি আমরা। এই যুগে তো নিশ্চয়ই কিছু পাচ্ছি না। তো ধরেন 21শ শতাব্দীর এখানে এসেও আমাদেরকে এটা মোকাবেলা করতে হচ্ছে। এটা তো আমাদের ধারণা বহুজাতিক হয়ে গেছে, কিন্তু দেখেন এখন বাংলাদেশের লাখ লাখ লোক শুধু মধ্যপ্রাচ্যে না, আমরা কিন্তু আমেরিকায় কাজ করছে, ইউরোপের নানা দেশে কাজ করছে। মিডিয়া যখন এত অ্যাক্টিভ, তখন আসলে বাংলাদেশে বসেও সে আমেরিকার সব ঘটনা জানে, সবার দ্বারা প্রভাবিত হতে পারে এবং তাদেরকেও প্রভাবিত করতে পারে।
অতএব নিশ্চয়ই আন্তর্জাতিক বিষয় এটি। আমরা একটা বিরতিতে যাব, আবারও বিরতির পরে দর্শক ফিরছি, অনলাইনের সবশেষ জানাবো, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনের সবশেষ কি কি খবর আছে। প্রথম আলো, যৌথ নেতৃত্বে চলছে দল, বলছেন মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব। জানতে চাই ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আসলে যৌথ নেতৃত্বে কারা নেতৃত্বে? বলছেন বেগম জিয়া কারাগারে যাবার পর থেকে যৌথ নেতৃত্বে চলছে। যৌথ নেতৃত্ব বলতে তো সবাইকে বোঝে, আপনি স্ট্যান্ডিং কমিটি বলেন, তারপরে বিএনপির সিনিয়র নেতাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের বলেন, কিংবা বিএনপির মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তো এরা মিলেই তো এখন দল চালাচ্ছেন। সুতরাং যৌথ নেতৃত্ব তো এস্টাবলিশ হয়েছে, কেউ কারোর উপর হুইপ দিচ্ছে না, আলোচনা করছে। আপনারা যদি ইভেন চেয়ারপারসনের, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথা বলেন, তিনি তো প্রতিদিন তার দলের লোকদের সঙ্গে কথা বলছেন, সিদ্ধান্ত নিচ্ছেন কি করতে হবে না করতে হবে, এবং সেটা যৌথভাবেই করার চেষ্টা করছেন যে হ্যাঁ এটা এরকম, তো আপনারা কি মনে করেন, সেই ওপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত হচ্ছে। এরকম কিছু এস্টাবলিশ হয়েছে, যেটা মির্জা ফখরুল ইসলাম মিন করেছেন বলে আমার, এবং এটাই হচ্ছে আসলে এখন অ্যাকচুয়ালি কোনো সিদ্ধান্ত দলীয় আমার জানা যেমন বলছে যে দলীয় প্রধান দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা কি করছেন তারা বুঝতে পারছেন না। কিছুদিন আগে মির্জা ফখরুলের সাথে নির্বাচিত যে সাংসদরা আছেন, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা শপথ নেননি, তারাও দেখা করতে গিয়ে একই কথা বলেছেন যে নেতৃস্থানীয় যারা আছেন তারা আসলে কি করছেন তারা বুঝতে পারছেন না। যৌথ নেতৃত্ব কি তৃণমূলের কাছে কি ঠিক ক্লিয়ার ভাবে পৌঁছাচ্ছে না? এটা হতে পারে যে ধরেন একটা জিনিস, তৃণমূলে এরা হয়তো ক্ষোভ থেকে বলেছেন, তৃণমূলে যেটা তৃণমূল পর্যন্ত সিদ্ধান্তটা যৌথভাবে নেওয়া হচ্ছে, তৃণমূল থেকে, যে আপনারা কি মনে করছেন এই ইস্যুতে, আপনারা কি মনে করছেন, বা এইরকম একটা কমিটি যাবে, আপনাদের কি সাজেশন, বা বলেন আপনারা কে এখানে হতে পারে, এরকম ভিত্তিতে কিন্তু আমি যতদূর জানি এখন দল পরিচালিত হচ্ছে। তো সুতরাং মির্জা ফখরুল এই দাবি করতেই পারেন যে কোন সিদ্ধান্তটা যৌথ একটা সিদ্ধান্ত আপনার মনে হয়? যে সাম্প্রতিক বিএনপির যা কার্যকলাপ দেখেছি আমরা, বিএনপির তো খুব বেশি অ্যাকশনমুখী কার্যকলাপ এই মুহূর্তে নাই, সম্ভবত সেটাও যৌথভাবেই সিদ্ধান্ত হচ্ছে আমার ধারণা আর কি। যে একটা নির্দিষ্ট সময় তারা বলছেন যে আমরা নতুন নির্বাচনের আন্দোলন গড়ে তুলব, তো হতে পারে যে তারা সেটার প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়ে তো আমি ইনসাইডার না। নিশ্চয়ই, হ্যাঁ, তারপরে পর্যালোচনায় আসলে জানতে চাইছিলাম, কারণ যৌথ নেতৃত্বে সাধারণভাবে এই ধরনের কথা যখন শীর্ষ পর্যায়ের কারো থেকে বলে, তার মানে যে এক ধরনের অ্যাডমিট করে নেওয়া হয় যে দেয়ার ইজ এ কোশ্চেন। কারণ ধরেন গয়েশ্বর রায় তো 3-4 দিন আগে বলছেন যে বেগম খালেদা জিয়াকে আমি বলেছি সরাসরি যে আপনি আপনার চারপাশে ভালো লোক খুব বেশি নাই যারা ভালো পরামর্শ দিতে পারে, বরং মন্দ পরামর্শ দেয়, এরকম প্রকাশ্যেই বলেছেন। মির্জা ফখরুলের নেতৃত্ব ধরেন অন্যরা ঠিক মানছে না, সেরকম কিন্তু প্রকাশ্যে এই যে মাঝে মধ্যে ঐক্যফ্রন্ট গঠন নিয়ে ইত্যাদি, সেটা তো আছে। তবে এই ধরনের দলে বিএনপি যে আওয়ামী লীগের যেমন হচ্ছে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই যৌথর মধ্যে এককটাই সব, সবকিছু ছাপিয়ে একক। এখন একক কে? সেটা হলো বিএনপির সমস্যা, যে একক কেউ নেই বলেই যৌথ নিশ্চয়ই। এখন না, যৌথরা তো আমরা যদি সমালোচনা করি যে অমুকে না, ম্যান এবং ইকুয়াল বলে একটা কথা, যে একটা সেকেন্ড র্যাঙ্কের, তো তারা সেকেন্ড র্যাঙ্কের মধ্যে একজনকে সবার মেনে নিতে হবে, কিন্তু আমরা প্রকাশ্যে দেখছি যে একজন আরেকজন এমন কথা বলছে প্রকাশ্য মিটিংয়ে, টিভি ক্যামেরায় বা প্রকাশ্য আলোচনায়, যাতে মনে হয় যে একজন আরেকজনকে কাস্ট অন অ্যাসপারশন বলে বা একটা সন্দেহ ব্যক্ত করে কথা বলে, সেরকম একটা আমরা সেটা কিন্তু আওয়ামী লীগের ভেতরেও আছে। আওয়ামী লীগের তো এক নেতা, অন্য নেতা অন্য কথা বলছে। তো সুতরাং এখানে আমি যেটা বলি, আওয়ামী লীগ তো প্রবলেমে নাই, কারণ হি ইজ ইন পাওয়ার। এবং তাদের নেতৃত্ব নিয়েও খুব প্রশ্ন নাই যে নেতৃত্বে আছে। নেতৃত্বে ধরেন আমরা যখন একজন নেতৃত্ব হয় তখন আমরা বলি যে একটা স্বৈরশাসন এস্টাবলিশ হয়ে গেল। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয় যে ঠিক আছে, সব সিদ্ধান্ত আমরা সবাই মিলে এই মর্মে একমত হলাম যে সব সিদ্ধান্ত এই বিষয়ে প্রধানমন্ত্রী গ্রহণ করবেন, শেখ হাসিনা, বা দলীয় প্রধান ব্যবহার করবেন। তো তখন কি হয়? তখন তো বিষয়টা স্বৈরশাসনই হয়, উনি একা সিদ্ধান্ত নেবেন। তো এটা হলো আমরা সিদ্ধান্ত দিলাম,
তাহলে এখন যদি বিএনপিতে সেটা না থাকে এবং বিএনপিতে যদি ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অন্যরা মিলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তো এটা এক ধাপ উন্নতি বলে আমি মনে করি। এটা তো কোনো দোষের কিছু আমি দেখি না, যৌথ নেতৃত্ব থাকলে তো এটা তো খুবই ভালো আদর্শ আর কি। এবং মির্জা ফখরুল ইসলামও তিনি বলছেন আমি আনন্দের সাথে জানাচ্ছি, মানে যৌথ নেতৃত্বটা তারা অ্যাপ্রিশিয়েট এটা করছেন বলে খুবই ভালো আর কি। কিন্তু যৌথ নেতৃত্বে লাভবান হচ্ছেন কিনা তারা, এটি সেটি হলো তাদের বিবেচনার বিষয়। কিন্তু এটা আমি যতদূর জানি যে কোনো সিদ্ধান্ত, মানে এখন তো দল পুনর্গঠনের প্রক্রিয়া চলছে, তাদের অমুক জায়গায় কমিটি হচ্ছে, অমুক জায়গায় এই কমিটি হচ্ছে, নতুন সবকিছু হচ্ছে। এটা কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলেই হচ্ছে, প্রতিনিয়তই এই আলোচনাগুলো হচ্ছে। তো সুতরাং সেখানে এক ধরনের যৌথ নেতৃত্ব বলেন আর এক ধরনের গণতান্ত্রিক চেতনা বলেন, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে বলে আমি মনে করি পার্টির অভ্যন্তরে। জি, আপনি যেটি মনে করছেন। আমি পরের পত্রিকায় যেতে চাই। বিডি নিউজে দেখছি পুঁজিবাজার ঠিকই আছে বলছেন অর্থমন্ত্রী, একটি মন্তব্য। প্রতিদিন তো সূচকের পতন ঘটছে, এটা কাজেই সাধারণভাবে কিন্তু ধারণা যে ঠিক নেই। এখন অর্থ মন্ত্রণালয়ের যদি এটা মনে করে, এটার জন্য কিন্তু সিগন্যালগুলো আসতে হবে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, হ্যাঁ, পুঁজিবাজার, এটা পুরনো মুহিত সাহেবের গন্ধ পাচ্ছি, মানে যে পুঁজিবাজারে টাউট বাটপারেরা যায়। তো সুতরাং এর ভিতরে একটা আছে, যখন সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে তখন উনি বলছেন সব ঠিক আছে। দেখা যাক, এটা নিয়ে নিশ্চয়ই আরো অনেক আলোচনা হবে, আমরাও আলোচনার সুযোগ পাবো। ধন্যবাদ দুজনকেই। শেষ করছি আজকের সংবাদ সম্প্রসারণ। নিরাপদে থাকুন দর্শক।